সাত সকালবেলা রৌনক বাইক নিয়ে অফিসে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরোয়। এমন সময় সে তাদের প্রতিবেশী সুরেশের বাড়ি থেকে একটা সোনালি চুলের জিন্স টপ পরা মেয়েকে বাইরে বেরোতে দেখে। এরকম সুন্দরী বিদেশি মেয়েকে দেখে রৌনক বেশ অবাক হয়। রৌনক তখনই মেয়েটির কাছে গিয়ে বলে, Hi, I'm Ronak. I think you are foreigner, right? By the way, where are you from? ও হাই, আই এম মারিয়া। আমি রাশিয়া থেকে এসেছি। আমি সুরেশের ওয়াইফ। আসলে এখানে আমি নতুন এসেছি তো, তাই আপনাকে ঠিক চিনতে পারলাম না। আপনাকে দেখে তো গুড মানুষ বলে মনে হচ্ছে। মারিয়ার মুখে এমন কথা শুনে রৌনক মনে মনে সুরেশের প্রতি হিংসা করে, কারণ সুরেশের মতো এরকম একটা আনস্মার্ট দেখতে ছেলে কিভাবে এত সুন্দরী বউ পেতে পারে সেটা রৌনক কিছুতেই বুঝে উঠতে পারে না। বাহ, আপনি তো দারুণ বাংলা বলেন দেখছি। চলুন, আপনি কোথায় যাচ্ছেন? আমি আপনাকে ড্রপ করে দিচ্ছি। আপনি নিশ্চয়ই এখানকার রাস্তাঘাট সেরকমভাবে চেনেনও না, আর আমি আপনাদের পাশের বাড়িতেই থাকি। আমি আসলে ভেজিটেবল আর ফিশ কিনতে যাচ্ছিলাম। আজকে আমাদের রাশিয়ান নিউ ইয়ার, কিন্তু আমার বাড়িতে এখন কেউ নেই, তাই আমি কাউকে জিজ্ঞেস করতে পারিনি আমি কোথা থেকে এগুলো কিনতে পারি। বলুন তো, আপনি আমাকে বলতে পারবেন ফিশ কোথায় পাওয়া যায়? এমন কথা শুনে রৌনক খুবই খুশি হয়। রৌনক তখনই মারিয়াকে বাইকের পেছনে বসিয়ে বাজারে চলে যায়। বাজারে গিয়ে রৌনক নিজের হাতে করে মারিয়াকে সমস্ত সবজি এবং মাছ কিনে দেয়। কিন্তু এসব করতে করতে রৌনকের অফিস যাওয়ার কথাই খেয়াল থাকে না। আচ্ছা বলছি, আপনি যখন আমাকে এত কিছু শপিং করিয়ে দিলেন, আপনাকে কিন্তু আমার হাতের রান্না টেস্ট করতে হবে। আমরা রাশিয়ানরা খুব ভালো ফিশ রান্না করতে পারি। আজ ইভিনিংয়ে কিন্তু আপনি আমাদের বাড়িতে খেতে আসবেন। এ কি, এই বিদেশি বৌদি দেখছি আমাকে তো ডিনারে ইনভাইট করে ফেললো। উফ, বিশাল ব্যাপার তো। জীবনে প্রথমবার এরকম বিদেশি মেয়ের সঙ্গে কথা বলছি। মনে হয় আমার স্মার্টনেস দেখে বেশ ইমপ্রেস হয়ে গেছে। আর ওই হতচ্ছাড়া সুরেশকে যদি এর ভালো লাগতে পারে, তাহলে আমাকে তো আরো বেশি ভালো লাগবে। এই মনে করে রৌনক তখনই মারিয়াকে হ্যাঁ বলে দেয়, আর সে তাড়াতাড়ি অফিসের জন্য ছুটে যায়। কিন্তু সেদিন অফিসের কাজে রৌনকের কিছুতেই মন বসে না। সে সারাক্ষণ তার প্রতিবেশীর বিদেশি বউয়ের কথাই ভাবতে থাকে। সন্ধ্যাবেলা রৌনক খুব তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসে, যা দেখে পিয়ালি অবাক হলেও মনে মনে খুশি হয়, কারণ আজকে সে রাত্রিবেলা সবার জন্য মটন বিরিয়ানি, মটন কোরমা, চিকেন রেজালা ইত্যাদি ভালো ভালো খাবার রান্না করবে বলে ঠিক করে। পিয়ালি, আজকে কিন্তু আমি রাত্রেবেলা খাবো না। আমার একটা জায়গায় ইনভাইট আছে। তুমি কিন্তু রাত্রেবেলা আমার জন্য একদমই রান্নাবান্না করবে না, কেমন? আমি হেভি ডিনার করে বাড়িতে ফিরবো। আজকে আমি মটন বিরিয়ানি রান্না করব, এদিকে তুমি বলছো আজকে বাইরে ডিনার করবে? হ্যাঁ, আমাকে এখন আর অত প্রশ্ন করো না। তুমিও তো চুলগুলো একটু সোনালি রঙের করাতে পারো, দেখতে বেশ সুন্দরও লাগবে। ওই রকম কালো চুল তো সবারই আছে, তাই সোনালি রঙের চুল করলে তোমাকে দেখতে অন্যরকম লাগবে। কেন, কেমন অন্যরকম? আমার কিন্তু সোনালি চুল মোটেই ভালো লাগে না। তোমার আবার হঠাৎ করে সোনালি চুলের প্রতি ভালো লাগা শুরু হলো যে? আসলে পিয়ালি মনে মনে রৌনকের উপর খুব রেগে থাকে, কারণ আজকে পিয়ালির জন্মদিন, আর রৌনক সকাল থেকেই সেটা বেমালুম ভুলে যায়। তার উপর রৌনক আবার কারোর সাথে ডিনার করতে যাবে শুনে পিয়ালির রাগের কোনো সীমা থাকে না। অন্যদিকে রৌনক কিছু না বুঝেই বিশ্রাম নিতে শুরু করে। এমনকি কিছুক্ষণের মধ্যে রৌনক ঘুমিয়েও পড়ে। হঠাৎ রৌনক এরকম অস্বাভাবিক ব্যবহার করছে কেন, কিছুই তো বুঝতে পারছি না। অন্য কোনো মেয়েকে আবার পছন্দ হয়নি তো? না না, এসব আমি কি ভাবছি? আমার রৌনক কখনো এরকম কাজ করতেই পারে না। দেখতে দেখতে এভাবে 2-1 ঘন্টা কেটে যায়, কিন্তু রৌনকের কিছুতেই ঘুম ভাঙে না। অন্যদিকে মারিয়া রৌনকের জন্য অনেক রকম রাশিয়ান খাবার দাবার রান্না করে বসে থাকে। অনেকক্ষণ অপেক্ষা করার পরও রৌনক সেখানে পৌঁছায় না বলে মারিয়া তার রান্না করা খাবার দাবার টিফিন কৌটোতে ভরে রৌনকের বাড়িতে নিয়ে যায়। পিয়ালি দরজা খুলে সোনালি চুলের একজন ফর্সা মেয়েকে মিনি ড্রেস পরে দাঁড়িয়ে থাকতে দেখে। হাই, আমি মারিয়া। ডু ইউ নো রৌনক? আমি রৌনকের জন্য কখন থেকে বসে আছি, কিন্তু এখনো রৌনক যাচ্ছে না ভেবে আমি ওর বাড়িতেই খাবারগুলো দিতে চলে এলাম। আপনি নিশ্চয়ই রৌনকের মাদার? মারিয়ার কথা শুনে পিয়ালির বড্ড মান সম্মানে লাগে, কিন্তু মারিয়াকে দেখে পিয়ালি খুব ভালো মতোই বুঝতে পারে সেটা সুরেশের বউ। আর যেহেতু পিয়ালি শাড়ি পরে থাকে, তাই পিয়ালিকে মারিয়ার থেকে বয়সে অনেক বড় বলেই মনে হয়। ঠিক এমন সময় মারিয়ার গলার আওয়াজ শুনে রৌনকও বাইরে বেরিয়ে আসে।
ও হাই হানি, এই যে আমি তোমার জন্য অনেক স্পেশাল রাশিয়ান খাবার দাবার কুক করেছি। তুমি একবার টেস্ট করে কিন্তু অবশ্যই জানাবে তোমার কেমন লেগেছে। আসলে আমি এগুলো ফার্স্ট টাইম কুক করলাম। আমি নিশ্চয়ই খেয়ে বলবো আমার কেমন লেগেছে। তুমি ভেতরে এসো, আমাদের সঙ্গে একসাথে বসে ডিনার করে যাও। এমন সময় রৌনকের মা সৌদামিনী দেবী বাইরে বেরিয়ে আসে এবং মারিয়াকে দেখতে পায়। মারিয়াকে দেখে সৌদামিনী দেবী খুবই খুশি হয় এবং তখনই মারিয়াকে হাত ধরে টেনে টেবিলে বসিয়ে দেয়। তুমি পাশের বাড়ির বউ, তাই না? বসো, তোমার সঙ্গে অনেকদিনই আলাপ করার ইচ্ছে ছিল, কিন্তু আজকে তুমি কেমন নিজে হেঁটে আমার বাড়িতে চলে আসলে। তোমার শাশুড়ির কি কপাল, এরকম একটা সুন্দরী বিদেশি বৌমা পেয়ে গেল বলো। আপনি প্লিজ এরকম করে লজ্জা দেবেন না। আমি আন্টিকে বলে যাচ্ছি, আমার অনেক রাশিয়ান ফ্রেন্ড আছে, তাদের সঙ্গে আমি রৌনকের বিয়ে দিয়ে দেব। মারিয়ার এমন কথা শুনে পিয়ালি ভীষণই রেগে যায়। থ্যাংক ইউ সো মাচ, কিন্তু এতটা আপনাকে হেল্প করতে হবে না। আসলে রৌনক অলরেডি ম্যারিড। আমার নাম পিয়ালি, আমি রৌনকের ওয়াইফ। এমন কথা শুনে মারিয়া খুবই অবাক হয়, কারণ মারিয়া এতক্ষণ পর্যন্ত জানতো রৌনক আনম্যারিড। কিছুক্ষণ সেখানে বসে মারিয়া রৌনক এবং তার মায়ের সঙ্গে গল্প করে। শুধু তাই নয়, রৌনক মারিয়াকে পিয়ালির হাতে রান্না করা মাটন বিরিয়ানি, চিকেন চাপ, কোরমা ইত্যাদি প্যাক করে দেয়। এসব করতে গিয়ে পিয়ালির জন্মদিনের কথা তার শ্বশুরবাড়ির লোকেরা একেবারে ভুলেই যায়। এমনকি সেদিন পিয়ালির হাতে রান্না করা খাবার তার পরিবারের কেউ খায় না। বাড়ির সকলেই মারিয়ার হাতে রান্না করা বিদেশি খাবার দাবার খায়। পরের দিন রৌনক অফিস থেকে ফেরার সময় মারিয়াকে রাস্তায় দেখতে পায়। আরে মারিয়া, তুমি এখানে কি করছো? তোমার বাড়ি তো এখান থেকে অনেক দূরে, তুমি এখানে একা একা এসেছো? থ্যাংক ইউ সো মাচ রৌনক, ভাগ্যিস আমি তোমাকে দেখতে পেলাম। আসলে আমি একটু ঘুরতে বেরিয়েছিলাম, কিন্তু আমি হঠাৎ করে রাস্তা হারিয়ে ফেলেছি। আমি কিছুতেই বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারছিলাম না। তুমি প্লিজ আমাকে বাড়িতে ছেড়ে দাও। এমন সময় রৌনকের বন্ধুরা মারিয়া এবং রৌনককে রাস্তায় দাঁড়িয়ে কথা বলতে দেখে ফেলে। ও মাই গড, তোর বউ বিদেশি? তুই আগে জানাসনি তো? খুব সুন্দর দেখতে তোর বউকে। এরকম বউ কোথা থেকে পেলি রে ভাই? বৌদিকে বল না আমার জন্য একটা বিদেশি মেয়ে দেখে দিতে। রৌনকের অফিস কলিগরা মারিয়াকে যে রৌনকের বউ বলে মনে করছে সেটা রৌনক খুব ভালো মতোই বুঝতে পারে, কিন্তু তবুও রৌনক কাউকে সত্যিটা বলে না। সবার অ্যাটেনশন পাওয়ার জন্য সে মারিয়াকে নিজের বউ বলে পরিচয় দেয়। উফ, দেখছিস তো তোদের বৌদি কাঁদছে। যা, আমাকে এখন তোর বৌদির সঙ্গে একা থাকতে দে। চলো মারিয়া, আমরা বাড়ি যাই। এভাবেই সময় কাটতে থাকে। তবে মারিয়া এখন রৌনকের অফিস চিনে যাওয়ার পর প্রায়ই রৌনককে অফিসে খাবার দিতে যায়। তাই রৌনকের অফিস কলিগরা ভেবেই ফেলে মারিয়াই হয়তো রৌনকের আসল বউ। আর আজকাল রৌনক যেহেতু মারিয়ার হাতের রাশিয়ান খাবার দাবার খায়, তাই সে বউয়ের রান্না করা খাবার প্রত্যেক দিনই অফিস থেকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে। এই, আমি তোমাকে অফিসে যে টিফিন প্যাক করে দিই, তুমি সেই খাবারগুলো খাও না? যেরকম খাবার সেরকমই তো ফিরিয়ে এনেছো দেখছি। তুমি কি সারাদিন না খেয়েছিলে? আমি তোমাকে কতবার বলেছি তুমি টাইম মতো খাওয়া দাওয়া করবে। উফ, তুমি থামো তো। আমি কি ছোট বাচ্চা নাকি? ঠিক সময়ে খেয়ে নেবো। আমার ওই দেশি রান্না একদমই ভালো লাগে না। তুমি বরং একটু রাশিয়ান খাবার দাবার রান্না করা শেখো। কোথায় তুমি একটু ফিশ ফ্রাই, পেস্ট্রি, বেগল এসব দেবে? তা নয়তো সেই রুটি তরকা, চিকেন ফ্রাইড রাইস এসব একঘেয়ে খাবার আর ভালো লাগে না। এতদিন তো আমার হাতে রান্না বান্না চেটে পুটে খেতে, কখনো তো তুমি আমার রান্না খারাপ বলনি। আজকে হঠাৎ করে পেস্ট্রি, ফিশ ফ্রাই এসব কি খেতে চাইছো? পাশের বাড়ির রাশিয়ান বৌদির রান্না এতই ভালো লেগে গেল যে এখন আমার হাতে রান্না তোমার একঘেয়ে লাগছে? রৌনক পিয়ালির কোনো কথার উত্তর দিতে পারে না। তবে সেদিন থেকে পিয়ালি ধীরে ধীরে রাশিয়ান খাবার দাবার রান্না করতে শিখে যায়। কিন্তু পিয়ালির রান্না করা খাবার কখনো ভালো হয় না, বরং সে রাশিয়ান খাবার রান্না করতে গিয়ে কখনো হাত পুড়িয়ে ফেলে কিংবা কখনো বাসনপত্র মাইক্রোওয়েভে গলিয়ে ফেলে। দেখতে দেখতে আরো কিছুদিন কেটে যায়। একদিন মারিয়া রৌনকের অফিসে গিয়ে বলে, রৌনক, আমার আজকে শপিং এ যাওয়ার দরকার ছিল, কিন্তু এখানে তুমি ছাড়া তো আমার কোনো ফ্রেন্ড নেই। তাই তুমি কি আমার সঙ্গে একটু শপিং মলে যাবে? তোমার কাছে আমি একটু বেশি হয়তো আবদার করে ফেলছি, বাট অ্যাজ আ ফ্রেন্ড তুমি তো আমাকে এটুকু হেল্প করতেই পারো। আরে মারিয়া, তুমি এভাবে বলছো কেন? আমি অবশ্যই তোমাকে হেল্প করব। চলো, কোন শপিং মলে যেতে হবে বলো, আমি তোমার সঙ্গে যাচ্ছি। আমার আর কিছুক্ষণ পরেই লাঞ্চ ব্রেক আছে, তো আমি লাঞ্চ ব্রেকে তোমার সঙ্গে শপিং করে আসবো। সেদিন রৌনক এবং মারিয়া শপিং করতে যায়।
দুর্ভাগ্যবশত পিয়ালিও সেদিন তার বান্ধবী সুনন্দার সঙ্গে সেই শপিং মলে যায়। ওটা তোর বর রৌনক দানা? রৌনক দা একটা বিদেশি মেয়ের পিছন পিছন ঘুরে বেড়াচ্ছে কেন? তোর বর তোকে ধোকা দিচ্ছে নাকি? না না, ওটা রৌনক কিছুতেই হতে পারে না। রৌনক তো এখন অফিসে আছে। রৌনকের অফিসে শপিং মল থেকে মাত্র 10 মিনিট দূরে। আমি এখনই একবার রৌনকের অফিসে গিয়ে দেখছি রৌনক আসলেই অফিসে আছে নাকি। কিছুক্ষণের মধ্যেই যেহেতু রৌনক এবং মারিয়া শপিং মল থেকে অদৃশ্য হয়ে যায়, তাই পিয়ালির মনে কেমন সন্দেহ হয়। সেই জন্য পিয়ালি তখনই তার বান্ধবী সুনন্দাকে নিয়ে রৌনকের অফিসে গিয়ে পৌঁছায়। সেখানে গিয়ে পিয়ালি সত্যিটা জানতে পারে। মানে এসব আপনি কি বলছেন? আমি তো রৌনকের বউ। রৌনক আমার সঙ্গে কিভাবে শপিং করতে যাবে? আমি তো এখন এখানে দাঁড়িয়ে আছি। না না, রৌনকের বউ তো বিদেশি রাশিয়ান, ওনার নাম তো মারিয়া। আপনার মনে হচ্ছে কোথাও একটা ভুল হচ্ছে। রৌনক লাঞ্চ ব্রেকে মারিয়ার সঙ্গে শপিং করতে গেল। তাছাড়া মারিয়াকেই তো আমরা রৌনকের স্ত্রী বলে জানি। মারিয়া তো মাঝে মধ্যেই রৌনককে এসে টিফিন দিয়ে যায়। এমন কথা শোনার পর পিয়ালির আর কিছুই বুঝতে বাকি থাকে না। কিছুক্ষণের মধ্যেই রৌনক মারিয়াকে সঙ্গে নিয়েই আবার অফিসে ফিরে আসে, যা দেখে পিয়ালি ভীষণই রেগে যায়। শয়তান ছেলে, আজ আমি তোর পা ভাঙবো। পাশের বাড়ির বিদেশি বউকে নিয়ে খুব ঘোরাঘুরি চলছে, তাই না? এতদিন আমি উপযুক্ত প্রমাণ পাইনি বলে তোকে কিছু বলতে পারিনি। আজকে তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। এই বলে পিয়ালি একটা বড় লাঠি নিয়ে রৌনকের পেছনে দৌড়াতে থাকে। পিয়ালির এরকম রুদ্রমূর্তি দেখে কারোরই আর বুঝতে বাকি থাকে না যে পিয়ালি রৌনকের আসল বউ। পিয়ালি, আমাকে ক্ষমা করে দাও। আমি আর কখনো এরকম কাজ করব না। আমার খুব বড় ভুল হয়ে গেছে। তুমি তো আমার আসল বউ, বলো। ও মাই গড, পিয়ালি যদি আমাকে এই বড় ডান্ডির বাড়ি মারে তাহলে আমি তো কোমাতে চলে যাব। না বাবা, এদের সঙ্গে আমার কোনো সম্পর্ক রেখে লাভ নেই। এই মনে করে মারিয়াও কেটে পড়ে। সেদিনের পর থেকে মারিয়ার কখনো রৌনকের সঙ্গে কোনো সম্পর্ক রাখে না, নাইবা রৌনকের দিকে ফিরেও তাকায়। অন্যদিকে রৌনক ও পিয়ালির হাতের মার খাওয়ার পর থেকে সে পুরোপুরিভাবে শুধরিয়ে যায়। এখন রৌনক তার বউকে ছাড়া অন্য কোনো মহিলার দিকে তাকাতেও ভয় পায়। চৌধুরী চকের এক গ্রামে বেশ কয়েকটি বাড়ি জুড়ে ধনী লোকেদের কলোনি গড়ে উঠেছিল। সেখানকারই রাস্তার পাশে মালতীর এবং আরো কয়েকজনের কাঁচা মাটির বাড়ি ঘরদোর ছিল। একদিকে ধনীদের কলোনির সকলেরই বাড়িতে এসি, টিভি, ফ্রিজ সবকিছুই ছিল। অপরদিকে মালতীরা খুবই দরিদ্র মাটির বাড়িতেই বাস করত। মালতী তার এক মেয়ে সুকন্যা এবং তার স্বামী নন্দনের সঙ্গে বাস করত। নন্দন একটি ইলেকট্রিক মেকানিক ছিল। অন্যদিকে মালতী বড়লোক কলোনির বাড়িতে ধোয়া মোছার কাজ করত। সব মিলিয়ে তাদের সংসার সচ্ছলতার সঙ্গেই চলত। একদিন, মা আজ আমাকে আমার বন্ধু মিষ্টি ও জন্মদিনে নেমন্তন্ন করেছে। আমি আজকে ওদের বাড়িতে যাব। তুমি ওখানেই যাচ্ছ তো মা? চলো না, আমাকে নিয়ে চলো না, আমরা একসঙ্গে যাই। ও, তাহলে মিষ্টি তোমার বন্ধু হয়েছে? আমি তো ওদের বাড়িতেই কাজ করি। হ্যাঁ মা, আমি জানি, মিষ্টি আমাকে বলেছে। আর ওদের বাড়িও আমি চিনি। ওই তো, ওই যে হলুদ রঙের বাড়িটা ওদেরই। ও আচ্ছা, তাই নাকি? তুমি তো দেখছি সব জানো। তা আমি কিন্তু ওখানে গিয়ে তোমার সঙ্গে থাকতে পারবো না। আমার ওখানে অনেক কাজ আছে। তুমি গিয়ে তোমার বন্ধু মিষ্টির সঙ্গে খেলবে, কেমন? এই বলে মালতী তাকে সঙ্গে করে নিয়ে চাঁদনী দেবীর বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বের হয়। তখন গরমের সময় ছিল, সেই জন্যই তাদের বাড়ি থেকে বের হতেই তাদের উপরে সূর্যের কড়া রোদ্দুর পড়ছিল। আর সেই কারণে সুকন্যারও খুব গরম হচ্ছিল। মা আজকে অনেক গরম পড়েছে বলো। এই দেখো, গরমে আমার ঘাম বের হচ্ছে। তুমি আমাকে একটু রোদ থেকে আড়াল করো না মা, আমার খুব গরম হচ্ছে। না রে মা, সেটা আর দরকার নেই। আমরা এক্ষুনি চলে যাব। ওই তো দেখ, সামনেই ওদের বাড়ি। আর শোন, ওখানে গিয়ে একদম দুষ্টুমি করবি না, কেমন? এভাবেই বোঝাতে বোঝাতে মালতী সুকন্যাকে নিয়ে চাঁদনী দেবীর বাড়িতে পৌঁছে যায়। তাদের বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গেই এসির ঠান্ডা হাওয়ায় তারা দুজনেই ঠান্ডা হয়ে যায়। তাদের গরম এক নিমেষেই চলে যায়। মা, এখানে তো বেশ ভালোই ঠান্ডা আছে। আমি এখানে আসতেই আমার গরম চলে গেছে। মা, আমার তো মনে হচ্ছে গরম কমে গেছে। কি গো মা,
তোমারও এরকম মনে হচ্ছে নাকি আমার শুধু একারই হলো? আমি এখন একে কিভাবে বোঝাই যে এখানে এসি লাগানো আছে, আর এসি মানে কি এ তো সেটাও জানে না। না, যাই হোক, বাচ্চাদের মিথ্যা কথা বলতে নেই। সেই তো একদিনও এসির সম্বন্ধে জানবেই। হ্যাঁ রে মা, আসলে এখানে এসি লাগানো আছে আর তাই আমাদের এত ঠান্ডা লাগছে। মা, এসি সেটা আবার কি? আর যদি এসিতে ঠান্ডা লাগে তাহলে আমাদের বাড়িতে এসি নেই কেন? আমাদের বাড়িতেও তো খুব গরম লাগে। এই একটু চুপ কর মা, বেশি কথা বলিস না তুই। আর শোন, আমি ভিতরে কাজ করতে যাচ্ছি, তোর সঙ্গে বেশি কথা বললে হবে না। তোর যা বলার বাড়িতে গিয়েই বলবি, কেমন? এই বলে মালতী দেবী কাজ করতে চলে যায়। অপরদিকে সুকন্যা তার বন্ধু মিষ্টির সঙ্গে দেখা করে। বেশ কিছুক্ষণ ধরে সে এসির ঠান্ডা হাওয়ার আনন্দ উপভোগ করতে থাকে। মালতী দেবীর কাজ মিটে গেলে সে সুকন্যাকে নিয়ে বাড়িতে ফিরে আসে। তখন রোদ্দুর কমে যাওয়ায় সুকন্যা কিছু বুঝতেও পারে না। পরের দিন। এই যে মালতী, আমার 7 নম্বর রেঞ্জটা একটু সুকন্যার হাতে পাঠিয়ে দাও তো, ওই পাখাটা সারাবো ভাবছি। আচ্ছা, দিচ্ছি। এই নে সুকন্যা, এটা তোর বাবাকে দিয়ে আয়। এই নাও বাবা। বাবা, বাবা, তুমি এটা কি করছো? আর এটা দিয়ে কি হয়? এটা আমি পাখা সারাচ্ছি মা, আর এটা হাই স্পিড পাখা। এটা দিয়ে এসির মতো ঠান্ডা হাওয়া হয়, বুঝেছো? তুমি জানো না তোমার বাবা একজন মিস্ত্রি? তাই নাকি বাবা? এটা থেকে এসির মতো ঠান্ডা হাওয়া হবে? তাহলে এটা চালাও না বাবা, আমি এসির হাওয়া খাবো। আজকে খুব গরম পড়েছে বাবা। তাহলে আমাদের বাড়িটাও ওই মিষ্টিদের বাড়ির মতোই ঠান্ডা হয়ে যাবে তো? আরে না রে মা, এটা এসি নয়। এটা চালালে কখনোই এসির মতো ঠান্ডা হবে না। আমি তো এমনি আর কি করে বললাম। তারা দুজনে এভাবেই কথাবার্তা বলছিল। ঠিক তখনই সেখানে মালতী চলে আসে। সে সবকিছু শোনার পর বলে, তুমি কি আর কি করার জায়গা পেলে না? বাচ্চাদের সামনে এরকম উল্টোপাল্টা কথা বলছো। আর এই শোন সুকন্যা, তোর এত এসি নিয়ে কিসের পাগলামি হয়েছে শুনি? এসি আমাদের বাড়িতে কখনোই আসবে না, বুঝেছিস? কারণ এসি বড় লোকদের বাড়িতে থাকে, আর আমরা গরিব। দেখেছিস তো আমাদের মাটির বাড়ি, যেখানে ঠিকভাবে দুবেলা আমাদের খাওয়াই জোটে না, সেখানে এসি? হুঁ, যেমন বাপ তার তেমন মেয়ে। আহ মালতী, তুমি বাচ্চা মেয়েটাকে এভাবে কেন বলছো? ও এসবের কি বা বোঝে? তুই এখান থেকে যা মা, তোর মায়ের কথাই কান দিস না। এভাবে বেশ কয়েকদিন কেটে যায়। ধীরে ধীরে গরম আরো বৃদ্ধি পেতে থাকে। এমনই একদিন মালতী চাঁদনির বাড়িতে কাজ করতে গিয়েছিল। তখন চাঁদনি তার বন্ধু পিয়ালির সঙ্গে বসে ডাইনিং রুমে কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে আড্ডা মারছিল। তখন মালতী সেই ঘরটি ঝাড়ু দিচ্ছিল। এই দেখেছিস চাঁদনি, তোর কাজের মেয়েটা এখানে এসি রুমে এসে কত আস্তে আস্তে কাজ করছে। আমার তো মনে হচ্ছে ও বেশিক্ষণ ধরে এসির হাওয়া খাওয়ার জন্যই এরকম করছে। হ্যাঁ তাই তো, আমি তো আগে এটা লক্ষ্য করিনি। ও তো এখানে আসার পর থেকে বের হওয়ার নামই করছে না। এই মালতী, তুই এতক্ষণ ধরে এখানে কি করছিস রে? এসির হাওয়া পেয়ে এখান থেকে নড়তেই চাইছিস না দেখছি। কই না তো ম্যাডাম, সেরকম কোনো ব্যাপার নয়। আমি তো এখানে কাজই করছি। আর যদি এসির হাওয়ার কথা বলেন, তাহলে আমার এসির হাওয়া ভালো লাগে না। এখান থেকে বের হলে বরং বিরক্ত লাগে। দেখলি তো কেমন অপমান করলো? একে তো ফ্রিতে সারাদিন এসির কাছে বসে থাকে, তার উপরে এসির বদনাম করছে। তোর জায়গায় আমি হলে না, এসির হাওয়া খাওয়ার জন্য টাকা কেটে নিতাম। পিয়ালি, তুই কি ভাবছিস আমি কি এর টাকা কাটবো না? তুই আজকে আমাকে ভালো একটা বুদ্ধি দিলি। এখন এ তো সারাদিনই এসির হাওয়া খায়, আর তাই জন্য এর মাইনের টাকাও কাটা যাবে। চাঁদনি সেদিন ইয়ার্কি করে নয়, সে সত্যি সত্যি কথাটি বলেছিল। সে তার কথা অনুযায়ী মালতীর সেই মাসের টাকাও কেটে নিয়েছিল। মালতী কাউকে কিছু না বলে মন খারাপ করে বাড়ি চলে আসে। বেশ কয়েকদিন কেটে যায়। এমনই একদিন সেই গ্রামে লোডশেডিং হয়েছিল। তখন, ওরে বাবারে, গরমে মরে যাচ্ছি, আর কারেন্টও চলে গেছে। এখন যদি বাড়িতে একটা এসি থাকতো তাহলে ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে পারতাম, আর জীবনটা বেঁচে যেত। দূর, আমার ভালো লাগে না। এখন যদি এসির কথা বলি তাহলে সেদিনের মতো মা আমাকে আবার বকবে। হ্যাঁ, আইডিয়া, আমি বরং এক কাজ করি, বাবাকে বলে মিষ্টিদের বাড়িতে চলে যাই। ওদের বাড়িতে সারাদিন এসির হাওয়া খাবো। কি হলো মা,
গরমের জন্য ঘামে আমার গা ভিজে যাচ্ছে আর তোমার হাসি পাচ্ছে। হঠাৎ এরকম হাসছো কেন শুনি? না মানে বাবা, আমার না মিষ্টিদের বাড়িতে যাওয়ার ইচ্ছে করছে। আসলে আমাদের কারেন্ট চলে গেছে আর ওদের বাড়িতে এসি আছে, তাই ওখানে গেলে আমার একটুও গরম হবে না। তুমিও আমার সঙ্গে চলো না বাবা। তুই এসি চলার কথা বলছিস? ইলেকট্রিক না থাকলে কিছুই চলে না, বুঝেছিস? সব কিছুই বন্ধ পড়ে থাকে। এই নে হাত পাখা, এটা ধর্মের বাতি। এই দিয়ে এখন কাজ মেটাতে হবে, বুঝেছিস? এই দেখ আমি হাত নাড়াচ্ছি আর এসির মতো হাওয়া খাচ্ছি। এই বলে নন্দন হাত পাখাটি হাতে নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। সে বাইরে এসে বাড়ির সামনে একটি চেয়ারে বসে হাত পাখা দিয়ে হাওয়া খেতে থাকে। তাকে দেখে তার মেয়ে সুকন্যা এবং মালতী বাইরে বেরিয়ে আসে। চাঁদনী দেবী তাদেরকে বেলকনি থেকে দেখতে পায়। আরে বাহ, এরা তো বেশ ভালোই হাত পাখার হাওয়া খাচ্ছে, আর আমি এখানে গরমে পচে মরছি। আমি বরং এক কাজ করি, আমি ওদের কাছে গিয়ে একটা হাত পাখা চেয়ে নিয়ে আসি আর সেটা দিয়ে হাওয়া খাই, তাহলে একটু হলেও এই গরমে শান্তি পাবো। এই ভেবে চাঁদনী মালতীদের বাড়িতে আসে। এই যে মালতী, আমাকে একটা হাত পাখা দেবে? তাহলে আমি একটু হাওয়া খেয়ে আবার তোমাদের দিয়ে যেতাম। আসলে অনেক গরম পড়ছে তো, জানোই তো আমাদের বাড়িতে এসব হাত পাখা টাকা থাকে না। ও, তাহলে এতদিন পর আমার কবলে এসেছে। আজ আমি এই সুযোগ হাতছাড়া করব না। আজকে আমি সেদিনের প্রতিশোধ নিয়েই ছাড়বো। হ্যাঁ হ্যাঁ, নিন না, তবে একটা শর্ত আছে। আমাদের বাড়িতে বসেই হাওয়া খেতে হবে, এটা তোমাদের বাড়িতে নিয়ে গেলে হবে না। হ্যাঁ তাও অবশ্যই, আমি বাড়ি যাওয়ার সময় পাখাটি দিয়েই যাব। এই বলে নন্দিনী হাত পাখাটি নিয়ে হাওয়া খেতে থাকে। পাখা দিয়ে হাওয়া করার কিছুক্ষণ পর তার শরীর ধীরে ধীরে ঠান্ডা হয়ে যায়। এই নাও তোমাদের পাখা, আমি এখন আসি। মনে হয় কারেন্ট চলে এসেছে। চলে তো যাবেন, কিন্তু হাওয়া খাওয়ার দামটা দিয়ে যান। আপনি এতক্ষণ হাওয়া খেলেন, এর দাম তো আপনাকে দিয়ে যেতেই হবে। কি, হাওয়া খাওয়ারও টাকা দিতে হবে? তুমি কি বলছো? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আপনাকে হাওয়া খাওয়ার জন্য টাকা দিতে হবে। আপনার মনে নেই সেদিনের কথা, যেদিন আমি আপনার এসিতে হাওয়া খাওয়ার জন্য আপনি আমার বেতনের টাকা কেটে নিয়েছিলেন? আমি শত বলার পরও আমার একটা কথাও শোনেননি। এটা শোনার পর চাঁদনীর খুব খারাপ লাগে এবং সে তার ভুলের জন্য মালতীর কাছে ক্ষমা চায়। হ্যাঁ মালতী, আমি এখন আমার ভুল বুঝতে পেরেছি। আসলে সেদিন তোমার টাকা কেটে নেওয়া উচিত হয়নি। আমাকে তুমি ক্ষমা করে দাও, আর আমি কখনোই তোমার কাছ থেকে এরকম ভাবে টাকা নেব না। আর এই নাও তোমার টাকা। না দিদি, আমি এই টাকাটি নেব না। আমি আপনার ভুলটা ভাঙানোর জন্যই এটা বলেছিলাম। আমি টাকা নেওয়ার জন্য বলিনি, বিশ্বাস করুন। তাহলে আমারও একটা অনুরোধ তোমাকে রাখতে হবে। আমি ভেবেছি তোমাকে একটা এসি গিফট করব, আর আমি জানি তোমার মেয়ে সুকন্যা এসির হাওয়া খেতে খুব পছন্দ করে। কিন্তু দিদি, আমাদের মাটির বাড়িতে এসি নিয়ে কোথায় লাগাবো বলুন? সে নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, আমি সেটাও ভেবে রেখেছি। তোমাকে মাটির ঘরে এসি লাগাতে বলিনি আমি। আমাদের বাগান বাড়িতে একটা ঘর ফাঁকা আছে, তোমরা এই গরমের দিনগুলোতে ওখানেই থাকো। আমি জানি এই গরমে তোমাদের খুব কষ্ট হয়। এটা শুনে সকলেই খুব খুশি হয়। পরের দিন থেকেই তারা চাঁদনী দেবীর বাগান বাড়িতে থাকতে শুরু করে দেয়। তারা সেই গরমের দিনগুলোতেও এসি ঘরে ঠান্ডা হাওয়া উপভোগ করতে থাকে।